নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন রবীন্দ্রনাথ মৈত্রের লেখা শেষ পৃষ্ঠা। ঠিক মনে পড়ছে না, তবে সেদিন বোধহয় প্রাতঃকালে সদর দরজা খুলেই প্রথমে পাশের বাড়ির ভৃত্য গোপীবল্লভের মুখ দেখেছিলাম। যেহেতু জানতাম গোপীবল্লভ প্রেমিক, সে প্রত্যহ রাত্রি 12টার পর তার ডিউটির শেষ কাজ প্রভুর পদতলে সুরসুরি দিয়ে ঘুম পাড়িয়ে গলির মোড়ে পোড়ো বাড়িটার রোয়াকে বসেই ভৈরবীতে গান ধরত। প্রেমের তরে পাগল হলাম আমি বৈরাগী। সম্ভবত তাই হবে, কারণ অনুরূপ কোনো হেতু না থাকলে সেদিনকার 4টি প্রহরেই প্রেম সম্বন্ধীয় ব্যাপার নিয়ে বিব্রত হতে হতো না। প্রথম প্রহরে বন্ধু যামিনীর পত্র পেলাম। তার স্ত্রীকে 2-1 দিনের মধ্যেই আনতে হবে, কেননা পৌষ মাসে যাত্রা নেই, অথচ মাঘ পর্যন্ত অপেক্ষা করতে সে পারে না। কপি ও মটরশুঁটির স্বাদ ততদিনে খারাপ হয়ে যাবে। তাছাড়া যাক, সে কথায় আবশ্যক নেই। মোট কথা টাকা চাই। স্ত্রীকে আনবার খরচ অন্তত 50 টাকা তার করে পাঠাতে হবে। প্রয়োজন অত্যন্ত গুরুতর বুঝে তাড়াতাড়ি নিজেই ডাকঘরের দিকে চললাম। মোড় ফিরতেই এক রিকশাওয়ালার সঙ্গে ধাক্কা লাগলো। বিনা বাক্যে ভূতলস্থ হলাম। জুতার ফিতে ও পায়ের চামড়া কিঞ্চিত পরিমাণ ছিঁড়ে গেল। দ্বীপ্রহরে টেলিফোন যোগে দীপশিখা পত্রিকার সম্পাদিকার আদেশ এলো, তাঁর পত্রিকার জন্য একটি প্রেমের কবিতা দিতে হবে। দক্ষিণের জানালা খুলে দিয়ে গুটি কয়েক ফুটন্ত ফুলের গাছের টব বারান্দায় সাজিয়ে সেই দিকে চেয়ে কলম কামড়াতে লাগলাম। মন কিছুতেই রসস্থ হল না। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে অবশেষে রেগে লিখলাম, জনম অবধি প্রেম সাথে যার অহিনকুলের সখ্য, তার কাছে খোঁজো প্রেমের কবিতা, ধর্মতলায় মোক্ষ। তৃতীয় চরণে লেখনী ক্ষেপ করব, এমন সময় আঙিনায় সশব্দ পদক্ষেপ। তারপরেই আহ্বান। বারান্দায় দাঁড়িয়ে দেখি পাড়ার ইয়ং মেন্স ক্লাসিক ও রোম্যান্টিক ডিবেটিং ক্লাবের যুগল সেক্রেটারি কানাই ও শশধর। বসতে বললেই বক্তৃতা শুনতে হবে এই ভয় বারান্দা থেকেই প্রশ্ন করলাম, অকস্মাৎ? কানাই বলল, এই জটিল সমস্যা, এই মীমাংসার জন্য এসেছি। সপ্তাহে 2-3 বার এদের সমস্যা উপস্থিত হতো এবং তার অনিবার্য ফলস্বরূপ আমাকে নতুন করে প্রতি সপ্তাহে হোম লাইব্রেরির বইগুলো গুছোতে হতো। কাজেই সমস্যার কথা শুনে কিঞ্চিত বিমর্ষ হলাম। সভয়ে প্রশ্ন করলাম, কীরকম সমস্যা, রাজনৈতিক? কানাই বলল, প্রেম নৈতিক। বেঁচে গেলাম। প্রেম সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই, এ বিষয়ে কোনো গ্রন্থ আমার ছিল না। কাজেই সাহস করে বললাম, বেশ বলো। কানাই বলল, প্রেম আছে কি না, আর যদি থাকে তবে তার পাত্রাপাত্র আছে কি না, তা প্রেমের মেয়াদ কতদিন? অর্থাৎ বুঝলাম প্রশ্ন অনেক দূর গড়াবে। কাজেই আবার বাধা দিয়ে বললাম, এর মধ্যে সমস্যা কোথায়? সোজা ভবকান্তদার ওখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করো। কানাই বলল, দেখুন কাল আমাদের ডিবেট। বললাম, বেশ তো, প্রেম সম্বন্ধে ভবকান্তদার মতো অথরিটি এ পাড়ায় কেউ নেই। কানাই বলল, হ্যাঁ সে কথা জানি, কিন্তু তিনি যে কথা বলেন না মোটেই। বললাম, কথা আদায় করা শিখতে হয়। আচ্ছা এখন যাও, সন্ধ্যার পরে একসঙ্গে সেখানে গিয়ে বসা যাবে। প্রশ্নগুলো লিখে নিয়ে যাও। কানাই ও শশধর চলে গেল। সন্ধ্যার পর শশধর আর কানাইকে সঙ্গে নিয়ে ভবকান্তদার বাড়ির বৈঠকখানার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়লাম। আহ্বান এলো, এসো ভেতরে। ঘরে ঢুকলাম।
ভবকান্তদা একখানি ইজি চেয়ারে লম্বমান হয়ে শটকার নল মুখে দিয়ে ঝিমোচ্ছিলেন। চোখ মেলে আমার দিকে চেয়ে বললেন, এই অকস্মাৎ। বললাম, প্রয়োজন অকস্মাৎ উপস্থিত বলেই। ভবকান্তদা সোজা হয়ে বসে বললেন, বিশেষ জরুরি দরকার না হয় যদি, তবে বলো, বিন্দিকে ডাকি চা নিয়ে আসুক। কানাই ও শশধর সমস্বরে বলল, না না, এই সেসব হাঙ্গামেতে কাজ নেই, আমরা গুটি কয়েক প্রশ্ন নিয়ে এসেছি, এই জবাব নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। ভবকান্তদা আবার ইজি চেয়ারে লম্বমান হয়ে আমার দিকে চেয়ে বললেন, এ সময়টা ঠিক প্রশ্নের জবাব দেবার মতো নয়, স্বপ্ন দেখবার সময় এটা। আমি বললাম, আপনাকে অসময় বিরক্ত করতে বাধ্য হলাম এই জন্যে যে ছেলেদের কাল সভা, তাতে প্রেম সম্বন্ধে কতকগুলি জটিল তত্ত্বের আলোচনা হবে, তা কতকগুলি বিষয়ে আপনার অভিমত জানা দরকার। কারণ বলেই ইতস্তত করতে লাগলাম। ভবকান্তদা বললেন, কারণ তোমাদের সকলেরই বিশ্বাস প্রেম সম্বন্ধে আমি একজন বিশেষজ্ঞ। আর শুধু তোমরা নও, অনুকূল ঠাকুরদা শুদ্ধ তাই বিশ্বাস করেন। সেদিন ঠান্দির সঙ্গে ঝগড়া করে যাগে, প্রশ্নগুলো কি বলো শুনি। শশধর একখানি কাগজ তার হাতে তুলে দিল। ভবকান্তদা পড়ে বললেন, প্রশ্নগুলি একটুও জটিল নয়, কিন্তু তোমরা ছেলে মানুষ, এ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? শশধর বলল, আরে তা নইলে ডিবেটিং ক্লাবটা উঠে যায়, একটা সাবজেক্ট তো চাই। পলিটিক্স করবার জো নেই, অর্ডিন্যান্স, লাঠি কুস্তি ছোড়া ছুরি খেলা অথবা সে সম্বন্ধে আলোচনা করা, ও সিআইডি। অস্পৃশ্যতার শাস্ত্র নিয়ে কথা কইতে গেলে সংস্কৃত জানা দরকার। কাজেই ভবকান্তদা মুখের ওপর কাগজখানি চেপে অর্ধশয়ন অবস্থায় চুপ করেছিলেন। শশধরের কথা শুনে উঠে বসে বললেন, কিন্তু আর কিছু করবার নেই বলে প্রেম নিয়ে ঘাঁটাঘাঁটি করবে? প্রেম জিনিসটা তো অত সহজ নয়, এত বড় একটা সার্বজনীন ব্যাপার। শশধর বাধা দিয়ে বলল, এই একটু অপেক্ষা করুন, আমরা নোট করে নিচ্ছি। এই কানাই। কানাই নোটবুক বের করল। আমি জিজ্ঞাসা করলাম, ভবকান্তদার মতে তাহলে কি? ভবকান্তদা বললেন, হ্যাঁ, প্রেম আছে, তবে তা একটি নেশা মাত্র। গাঁজা, আফিম, চরস প্রভৃতির একটা মোলায়েম ধরনের রকম ফের। উক্ত বস্তুগুলির মতো প্রেম সেবনেও মত্ততা জন্মে এবং ছ্যাকড়া গাড়ির ঘোড়াকে উচ্চৈ শ্রবা, বস্তির খোলার ঘরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নর্দমাকে মা ভাগীরথী বলে মনে হয়। বলেই ভবকান্তদা পুনরায় ইজি চেয়ারে লম্বমান হলেন। বুঝলাম ভবকান্তদা আর কিছু বলতে নারাজ। শশধর আমার মুখের দিকে হতাশ হয়ে চাইল। তাঁর কথার প্রতিবাদ না করলে ভবকান্তদার কাছ থেকে কথা আদায় করা যায় না, তা জানতাম। কাজেই শশধরের অভিপ্রায় সিদ্ধির জন্য বললাম, বললেন ভবকান্তদা, আমরাও শুনলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি না। বটে। বলে ভবকান্তদা পুনরায় সোজা হয়ে বললেন, তাহলে প্রেমের সঙ্গে পরিচয় হয়নি তোমার। পদার্থটার প্রথম আক্রমণ যে কি ভীষণ এবং তার অনিবার্য ফল মত্ততা যে কি পরিমাণ মারাত্মক, তা যদি জানতে তাহলে এই ছেলে মানুষের মতো আমার কথায় অবিশ্বাস করতে না। তাহলে শুনবে? অভিপ্রায় সিদ্ধ হল। কানাই ও শশধর সমস্বরে সাগ্রহে বলে উঠল, হ্যাঁ বলুন বলুন। ভবকান্তদা বললেন, ছেলে মানুষ তোমরা, শোনা উচিত নয়, তবু শোনো, একটা থিওরির ভাষ্য হিসাবে শুনে যাও।
তারপর আমার দিকে ফিরে বললেন, ওই আমাদের ওই 7 নম্বরের বাড়িটা দেখেছ তো, যার ছাতের পাঁচিল নেই, গলির শেষ বাড়িটা। সকলেই সম্মতিসূচক ইঙ্গিত করলাম। ভবকান্তদা বললেন, বেশ, শোনো তবে, বছর 20 আগেকার কথা বলছি। বাবা আর মা উভয়েই তখন সাংসারিক ঝঞ্ঝাটে ইস্তফা দিয়ে কাশীবাস করছেন। আমি একা কলকাতায় ঠাকুর চাকর নিয়ে সংসার পেতে বসে আছি। তোমার প্রথম বউ দিদি আসি করছেন। ফেল করবার ভয়ে যথাবিধি তাকে আনতে পারছি না। বৈশাখ মাসের প্রতীক্ষায় আছি। ঠিক প্রতীক্ষা বলা যায় না, বিয়ে করবার ইচ্ছেও বড় ছিল না। ছাতের চিলে কোঠায় বসে অভিজ্ঞান, ম্যাকবেথ আর প্যারাডাইস লস্ট নিয়ে দিন কাটাই। ওই রকম জীবনই অভ্যাস হয়ে গিয়েছে তখন। আর একটা নতুন লোক এসে খবরদারি করবে, এই কল্পনাটা সহ্য করতে পারছি না। সেদিন সকালবেলা চাকর বাইরের ঘরে ডেকে নিয়ে এলো। বাড়ি ভাড়া করতে লোক এসেছে। বাড়িটা খালি ছিল। বাইরের ঘরে চেয়ারে একটি ভদ্রলোক বসেছিলেন। বাড়িটা তাঁরই দরকার। জিজ্ঞাসা করলাম, পরিবার নিয়ে থাকবেন না মেস? ভদ্রলোক অত্যন্ত বিনীতভাবে বললেন, পরিবার বিশেষ নেই, আমি, আমার ছোট বোন, ওই আমরা। তা বাধা দিয়ে বললাম, কতদিন থাকবেন? ভদ্রলোক বললেন, বরাবরই থাকবার ইচ্ছে। বললাম, ভাড়া 30। তা ভদ্রলোক পকেট থেকে 10 টাকার 3খানা নোট বের করে টেবিলের ওপর রেখে বললেন, মণিমোহন চৌধুরীর নামে জমা করে নিন, পরশু আসবো আমরা। 7 নম্বরের বাড়ির ভাড়াটেরা পরশু এলেন কি 3 দিন পরে এলেন সে খবর রাখিনি। একদিন ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছি, অকস্মাৎ গানের আওয়াজ শুনে ওই 7 নম্বরের ছাদের দিকে নজর পড়ল। 3 ফিট উঁচু ছাতের পাঁচিল। কিছু দেখতে পেলাম না, কিন্তু মনে হলো যে গান গাইছে সে স্ত্রীলোক এবং সুন্দরী। এবার আমি বাধা দিয়ে বললাম, হঠাৎ এরকম অনুমানের হেতু কি ভবকান্তদা? ভবকান্তদা উত্তেজিত হয়ে বললেন, মৃত্যুর কোনো হেতু নেই, শুনে যাও। সেই রকম আশ্চর্য সুর আমি জীবনে শুনিনি। একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। ক্রমে গান শেষ হয়ে গেল, কিন্তু নড়তে আমি পারলাম না। ওই 7 নম্বরের ছাদের দিকে হাঁ করে চেয়ে রইলাম। মিনিট 5 পর দেখলাম একটি মাথা, আর তাতে একরাশ কোঁকড়ানো চুল। তার কিছুক্ষণ পরেই মাথাটি মুখশুদ্ধ দেখলাম। সুরের মতো রূপও তার আশ্চর্য, বর্ণনা করব না। মাথার মালিক পায়ের আঙুলে ভর দিয়ে পাঁচিলের উপর ঝুঁকে পড়ে আমাদের ছাদের দিকে চাইলে। ওই বেশি দূর তো নয়, মাঝে কাটাখানেক জমিতে ওই নেপাল ধোপার খোলার ঘর দুখানা ছিল। তা দুজনে চোখাচোখি হলো। আমি লজ্জায় মুখ ফেরালাম এবং আর চোখে একবার দেখলাম। ও ছাতে লজ্জার বালাই নেই মোটে। তখন সাহস হলো, ছাতের ধারে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা নতুন এলে বুঝি? নাম কি তোমার? অতি স্নিগ্ধ কণ্ঠে জবাব এলো, নলিনী। আর কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। কি যেন একটা বলে ঘরে এসে ম্যাকবেথ খুলে বসলাম, কিন্তু এক ছত্র পড়তে ইচ্ছা হলো না। কোঁকড়ানো চুলওয়ালা মাথা
আর একখানি চমৎকার সুন্দর মুখ মনে পড়ে যেতে লাগলো। এই সময় দেখলাম কানাই মুচকি হেসে শশধরকে চিমটি কাটছে। ক্রুদ্ধ দৃষ্টিতে কানাইয়ের দিকে চাইলাম। সে গম্ভীর হয়ে বসল। ভবকান্তদা ইতিমধ্যে একটি চুরুটে অগ্নিসংযোগে ব্যস্ত ছিলেন। চুরুটে একটি টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তা পরিচয় হতে দেরি হলো না? পরদিন বিকেলে বৈঠকখানায় বসে আছি, দেখলাম সেলার স্যুট পরে বছর 16 বয়সের একটি ছেলে বই হাতে করে আসছে, সম্ভবত স্কুল থেকে। জানলা দিয়ে দেখেই চমকে উঠলাম। মাথায় স্ট্র হ্যাট, চুল দেখা যাচ্ছিল না, কিন্তু মুখখানা অবিকল সেই নলিনীর মতো। তাকে ডাকলাম। তা ঘরে এসে ঢুকতেই তাকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের ওই 7 নম্বরের বাড়িতে থাকো বুঝি? ছেলেটি বেশ সপ্রতিভভাবে বলল, হ্যাঁ, কেন বলুন তো? একটু হেসে বললাম, ওই ছাদে যিনি গান করেন তিনি। প্রশ্নটা সমাপ্ত করতে লজ্জা হলো। ছেলেটিরও দেখলাম মুখ লাল হয়ে উঠেছে। বলল, দিদি, আমরা যমজ। তাই একটু সাহস করেই বললাম, তোমার দিদিকে বলো তার গান আমার খুব ভালো লাগে। ছেলেটি মুখ নিচু করে হেসে বলল, আচ্ছা। তা গান শোনার পর গল্প গুজব, তারপর আমার প্রেম নিবেদন এবং নলিনীর কৌতুকহাস্য সহকারে সেই প্রেম গ্রহণ ইত্যাদি আনুষঙ্গিক ব্যাপার সপ্তাহখানেকের মধ্যেই ঘটল। দুপুরবেলা নলিনীর সঙ্গে দেখা হতো না। সে বলেছিল তার কোন মাসি না কে আছেন, তিনি প্রাতে এসে রান্নাবান্না শেষ করে সারা দুপুর বাড়িতে কাটিয়ে সন্ধ্যায় চলে যান। কাজেই দুপুরবেলা সে ছাতে আসতে পারে না। এক সন্ধ্যাকাল ছাড়া আর দুজনার দেখা হবার উপায় নেই। কাজেই প্রাতঃকাল থেকে আরম্ভ করে সমস্ত দিনটা দীর্ঘকালের রোগী যেমন অন্নপথ্যের দিনের জন্য প্রতীক্ষা করে, তেমনি করে বসে থাকতাম। সে প্রতীক্ষার তীব্রতা যে কি এখন বলে তোমাদের বোঝাতে পারবো তা মনে হচ্ছে না। সেই সমস্ত দুপুর চিলেকোঠায় শুয়ে আর এক বাড়ির ছাদে পদশব্দ শোনবার জন্য কান পেতে থাকা, আর নেপাল ধোপার বেলগাছ থেকে বেল পড়লে তার শব্দে লাফিয়ে ওঠা, তাও 1 দিন 2 দিন নয়, পুরোপুরি 5 মাস ধরে। সেসব কথা ঠিক নিজে অনুভব না করলে বক্তৃতা করে বোঝানো যাবে না। এই সময় শশধর একটি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাদের পাশের বাড়ির ভাড়াটের পরিবারস্থ কারো কল্যাণে সে বারতিনেক বিয়ে ফেল করেছিল শুনেছিলাম। বুঝলাম শশধর কাহিল হয়ে পড়েছে। ভবকান্তদা তার প্রথম প্রেমের অনুভূতি এরকম রসঘন করে পরিবেশন করতে থাকলে বেচারিকে নিয়ে বিপদে পড়তে পারি ভেবে বললাম, আচ্ছা, মিলনের আর কত বাকি ভবকান্তদা? ভবকান্তদা কিন্তু চুরুটে একটি প্রবল টান দিয়ে তার মুখাগ্নি উদ্দীপিত করে বললেন, হচ্ছে, শোনো, শুধু মৌখিক প্রেম নিবেদন এবং গ্রহণ করে আমি খুশি হতে পারিনি। ভালো খাবার, ফল মূল, মিষ্টি একা খাইনি কোনো দিন। আমার ভাগের 12 আনা রুমালে বেঁধে ওই যথাস্থানে ফেলে দিয়েছি। নলিনীর দাদা বাড়ি ভাড়ার টাকা দিয়েছেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বে তিনি পাছে সন্দেহ করেন এই ভয় নিয়েছি। কিন্তু সন্ধ্যাকালে ন্যাকড়ায় জড়িয়ে নলিনীদের ছাতে ফেলে দিয়ে বলেছি, তোমার দাদা ভাড়ার টাকা দিয়েছেন, নাও তুমি জমিও। নলিনী একটু থমকে দাঁড়িয়ে কি ভেবেছে, আর কুড়িয়ে নিয়েছে। এমনি করে মাস 4 কাটবার পর
শেষে একদিন, না থাক। কানাই ও শশধর হাঁ হাঁ করে উঠল। আমিও বললাম, বাকিটা চুকিয়ে দিন একবারে ভবকান্তদা। ভবকান্তদা অত্যন্ত করুণ স্বরে বললেন, হ্যাঁ বেশ। হঠাৎ একদিন ভোরে দরজায় হিন্দি ভাষায় চিৎকার শুনে দেখি গলিময় লাল পাগড়ি। ওই নলিনীদের বাড়ির ঠিক সামনে 8 ডজন সার্জেন্ট। নিচে নেমে এলাম। নলিনীদের বাড়ির দরজায় তালা বন্ধ। ইন্সপেক্টর বললেন, এটা আপনার বাড়ি? বললাম, হ্যাঁ, কেন? সার্চ করব। ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আর তখন বছর 19 বয়স, পুলিশ দেখে ভয় একটু ছিলই। বললাম, করুন। এদিকে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম নলিনী যেন বাড়িতে না থাকে। তালা ভেঙে ইন্সপেক্টর ঢুকলেন। বাড়ি খালি, কেউ নেই। শুধু কলতলায় 1 গন্ডা ভাঙা হাঁড়ি পড়ে আছে। ইন্সপেক্টর মুখ ফিরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, এরা গেল কোথায়? মুখ শুকিয়ে গেল। বললাম, কারা? নীরদ খাস্তগীর আর বিনোদ চৌধুরী। আশ্চর্য হয়ে বললাম, তাদের তো চিনি নে। ইন্সপেক্টর তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাড়ি আপনার? বললাম, আমাদের ভাড়াটের নাম ছিল মণিমোহন চৌধুরী। কজন লোক ছিল এ বাড়িতে? অনায়াসে মিথ্যা কথা বলে দিলাম, একজন ভদ্রলোক মাত্র। তারপর গোয়েন্দা অফিসে যেতে হলো। আমাকে কিন্তু অনেক জেরা করেও সাহেব নলিনীর কথা আমার মুখ থেকে বের করতে পারলেন না। কানাই বলল, হ্যাঁ, সেই নীরদ খাস্তগীর তাহলে? শশধর তাকে ধমক দিয়ে বলল, এই চুপ, আপনি বলুন ভবকান্তদা। ভবকান্তদা বলতে আরম্ভ করলেন, এই সমস্ত দিন যে কি সেদিন যন্ত্রণা ভোগ করলাম তা বলবার নয়। কোথায় গেল নলিনী ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখি সন্ধে হয়ে এসেছে। চোখ মেলেই দেখি আমার চায়ের টেবিলের ওপর একখানা মোটা খামের চিঠি। খুললাম, নলিনীর চিঠি। চিঠিখানা না পড়েই বুকে চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপন মনেই বললাম, বাঁচালে ভগবান। তারপর বাতি জেলে চিঠি পড়তে আরম্ভ করে দিলাম। বড় চৌকো কাগজের 5 পৃষ্ঠা। প্রথম 4 পৃষ্ঠা পড়তে পড়তে প্রায় 5-7 বার আমাকে চোখের জল মুছতে হলো। নলিনী তার প্রতি আমার স্নেহের যে পরিচয় পেয়েছে তারই একটি বর্ণনা দিয়ে 12 আমাকে ধন্যবাদ জানিয়েছে। তা চিঠিখানাকে 2-1 বার থাকবে, কিন্তু শেষ পৃষ্ঠায় চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি কখনো সম্ভব হতে পারে? নলিনী! ভাবতে আর পারলাম না, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কানাই এবং শশধর সমস্বরে চিৎকার করে উঠল, কি হলো শেষ পৃষ্ঠায়? ভবকান্তদা বললেন, মুখে বলতে পারবো না। জীবনে কাজে লাগবে বলে চিঠির সেই পাতাটা আমি রেখেছি, তোমরা পড়ে নাও। বলে ভবকান্তদার টেবিলের টানা দেরাজ খুলে ফ্রেমে বাঁধানো একখানি কাগজ বের করে দিলেন। আমি পড়তে লাগলাম। কিন্তু একটা কথা আপনাকে না বলে পাচ্ছি না। আপনার অগাধ স্নেহ দয়ার চোখেই পরিচয় পেয়েছি, কাজেই আপনাকে একটু সতর্ক করা দরকার। আপনার বুদ্ধিটা বড় সরল, লোক চিনতে আপনি পারেন না। আমি আলিপুরের ডাকাতির ফেরারি আসামি, পেছনে অনবরত ফেউ ঘুরছে।
নইলে নিজ মুখেই আজ বলতাম, আমি পুরুষ মানুষ। যে ছেলেটাকে বই হাতে আসতে দেখেছেন সে আমার যমজ ভাই নয়, সে আমি। পুলিশের চোখ এড়াবার জন্যে মেয়ে সেজে আমাকে বাড়িতে থাকতে হতো। সকালে ফিরিঙ্গির ছেলে সেজে কনভেন্টের স্কুলের দিকে যেতাম, কাজেই দুপুরে কোনো দিন আমাকে দেখতে পাননি। আর কিছু ভাবনার নেই, যদি বেঁচে থাকি কখনো দেখা হবে। তবে একটা কথা, সত্যি কথাই বলছি, আপনার যে মূর্তি আমি দেখেছি তাতে মেয়ে হয়ে জন্মাতেও আমার আপত্তি ছিল না। চিঠি পড়েই আর একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ট্র্যাজেডি? কানাই মুচকি হেসে বলল, হ্যাঁ, বেশ মজার কথা তো। আমি জিজ্ঞাসা করলাম, কি করলেন তারপর? ভবকান্তদা বললেন, যা করা উচিত, অর্থাৎ যা না করলে চলতো না তাই, বিবাহ, নলিনীকে ভোলবার জন্য। ওই বাগবাজারের মুকুজ্জেদের বাড়ির বিধুমুখীর শরণ নিলাম। সে বেচারি বছরখানেক পর নিমতলার ঘাটে, আর সে তো জানোই। তারপর বিধুমুখীকে ভোলবার জন্য ভবানীপুরের মালতীকে। বললাম, কিন্তু যাই বলুন ভবকান্তদা, ওই মালতী বৌদি মরবার পর আপনারা 3 নম্বর করা উচিত হয়নি। ভবকান্তদা বললেন, এই উপায় ছিল না ভাই। বলেছি তো, প্রেম একটা নেশা এবং বিবাহ একটা মুদ্রাদোষ। একবার অভ্যাস হয়ে গেলে আর ছাড়াবার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বলেই পেছনের খোলা দরজার দিকে চেয়ে ভবকান্তদা তারস্বরে হাঁকলেন, গিন্নি, পেয়ালা চারেক চা।